প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের প্রতিদিনের আয়োজন নিউজ আওয়ার পলিটিক্স প্লাস দেখার জন্য। আমাদের আগের আয়োজন ছিল নিউজ আওয়ার এক্সট্রা, সেখানে কথা হয়েছে জলাবদ্ধতা নিয়ে ঢাকা এবং চট্টগ্রামের। আমরা এই পর্বে কথা বলবো একদমই রাজনীতি নিয়ে। আপনারা জানেন গত শনিবার বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। সেই কমিটির পুরো কমিটি নিয়ে কোনো কথা নেই, একজন কেন্দ্রীয় কমিটির একজন সদস্য নিয়ে তুমুল বিতর্ক, গণমাধ্যমে অল্প, সামাজিক মাধ্যমে অনেক বেশি, এবং সামাজিক মাধ্যম গণমাধ্যমের বাইরেও আওয়ামী মহলে সবচেয়ে বেশি সমালোচনা। কারণ চট্টগ্রামের একজন মহিলা, যিনি রিজিয়া নদভী, যাকে কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়েছে, তিনি তার পিতা একজন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম দক্ষিণ শাখার আমির ছিলেন এবং জামায়াতের কেন্দ্রীয় নেতা, এবং উনি জামায়াতের মনোনয়নে 2 বার নির্বাচনও করেছেন, সম্ভবত বাঁশখালীর একটি আসন থেকে। সেই ভদ্রমহিলাকে মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে সদস্য পদ দেওয়ার পর আওয়ামী লীগের মধ্যে আসলে ক্ষোভ বিক্ষোভটা অনেক বেশি, যে কেন আওয়ামী লীগের অবস্থা তো এত খারাপ হয়নি, তৃণমূলের অনেক নেতাকর্মী আছে, তারপরও এমন একজনকে দিতে হলো কেন। এই আলোচনাটা এই কারণে আসছে যে আমরা দেখছি যে একসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম, উনি একসময় বলেছেন যে ছাত্রলীগে শিবিরের অনুপ্রবেশ ঘটেছে। তারপর থেকে কিন্তু আমরা নানাভাবে কিন্তু দেখছি দেশের বিভিন্ন স্থানে কোনো না কোনোভাবে জামাতের লোকজন বিভিন্ন উপায়ে আওয়ামী লীগে যোগ দিচ্ছে। এটা তাদের দিক থেকে অস্বাভাবিক না, কারণ জামাত গত কয়েক বছরের সংগঠন হিসাবে জামাত সাংঘাতিক রকমের চাপের মুখে আছে, যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে, তাদের শীর্ষ নেতাদের ফাঁসি হচ্ছে। জামাতের লোকজন বাঁচতে চাইবে আওয়ামী লীগে যোগ দিয়ে, কিন্তু আওয়ামী লীগ তাদের নিয়ে তাদেরকে বাঁচাতে চাইবে কেন, প্রশ্নটা সেখানে। এবং সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। আমাদের স্টুডিওতে দুজন অতিথি আছেন 71-এর শহীদ বুদ্ধিজীবী ডক্টর আলিম চৌধুরীর কন্যা ডক্টর নুজাত চৌধুরী, আপনাদের খুবই পরিচিত, এবং আছেন ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, উনি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি মূল আলোচনায় আসার আগে আমাদের রিপোর্টার মহসিন কবির আজকে এই বিষয় নিয়ে একটি রিপোর্ট তৈরি করেছে, সেটা দেখে আমরা আলোচনা শুরু করব। গত 22 জুলাই ঘোষণা করা হয় মহিলা লীগের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে দেখা যায় 68 নম্বর তালিকায় রয়েছে রিজিয়া নদভীর নাম, যিনি চট্টগ্রামের সাতকানিয়া লোহাগড়া আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভীর স্ত্রী। রিজিয়া নদভীর আরেক পরিচয়, তিনি চট্টগ্রামের বাঁশখালী থেকে একাধিকবার জামাতের এমপি প্রার্থী এবং দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুমিনুল হক চৌধুরীর মেয়ে। রিজিয়াকে এর আগে মহিলা আওয়ামী লীগের চট্টগ্রাম জেলা কমিটিতে রাখা হলেও প্রবল আপত্তির মুখে তার নাম প্রত্যাহার করা হয়। তবে জামাত সংশ্লিষ্ট এমন একজনকে আবারও মহিলা লীগের কেন্দ্রে স্থান দেয়া নিয়ে সমালোচনা শুরু হয়েছে আওয়ামী লীগেই। এটা আমার মনে হয় আওয়ামী লীগ থেকে এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হবে, কারণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেছেন যে আমরা কোনোভাবেই দেখতে চাই না কোনো অনুপ্রবেশকারী, স্বাধীনতা বিরোধী কোনো শক্তি কোনো জায়গায় আমাদের এর অবস্থান গ্রহণ করুক, এটা আমরা চাই না। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য আলাউদ্দিন নাসিম প্রশ্ন তুলেছেন। তিনি তার পেজে লিখেছেন, বুঝতে পারলাম না জামাই বউ সবাইকে পদ পদবি পেতে হবে কেন, তাও আবার জামাতের শীর্ষস্থানীয় নেতার কন্যা ইসলামী ছাত্রী সংস্থার নেত্রীকে। এ নিয়ে মহিলা লীগের বক্তব্য জানতে চাইলে সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম তাদের সভাপতির সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। অবশ্য সভাপতির ফোনে বারবার চেষ্টা করেও পাওয়া যায়নি। হ্যাঁ, আমার সভাপতির সাথে একটু কথা বলেন, তারপরে আমি কথা বলবো না। হ্যাঁ, আগে আমার ভিডিও নিয়ে না, সভাপতির সাথে একটু কথা বলেন আগে। আপনি তো সেক্রেটারি, আপনি তো সভাপতির সাথে একটু কথা বলেন, তারপরে আমি কথা বলবো না। তবে কয়েকটি গণমাধ্যমকে তারা বলেছেন, রাজিয়ার পদ পাওয়ার পেছনে তার বাবা নয়, বিবেচনা করা হয়েছে স্বামীর পরিচয়কে। আর তাদের এমন বক্তব্যে চটেছেন অনেকেই। বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রাশিদা হক কণিকা জাওয়াদিন লিখেছেন, আরে এত ইনিয়ে বিনিয়ে না বলে বলুন, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মানি না, আমরা আমাদের মতোই কমিটিতে যাকে ইচ্ছা পদ দেব। ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ আল জোবায়ের হিমু লিখেছেন, জয় হোক জামাতপন্থী আওয়ামী লীগারদের, জয় হোক। টাকা নিয়ে কমিটি দেয়া হয়েছে কিনা সে প্রশ্ন তুলেছেন তিনি। 300 আসনের এমপির বউকে দিয়ে মহিলা আওয়ামী লীগ আর পুত্রকন্যা দিয়ে ছাত্রলীগ কমিটি গঠন করা যায় না? ক্ষোভের সঙ্গে এমন প্রশ্ন রেখেছেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা। ডক্টর নুজাত চৌধুরী, আমরা দেখেছি যে ফেসবুকে
আপনারা একটা ক্ষুব্ধ স্ট্যাটাস সম্ভবত কালকে দেখেছি, একটু আপনার ক্ষোভের কারণটা শুনি। ক্ষোভ বলবো নাকি এটা মানে প্রচন্ড কষ্টের জায়গা বলবো। দেখেন, আওয়ামী লীগের ডাকে এই দেশের কিছু কুলাঙ্গার রাজাকার ছাড়া 7 কোটি মানুষ কোনো না কোনোভাবে সবাই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, এত কষ্ট স্বীকার করেছে, দেশ ত্যাগ করেছে, নারীরা ধর্ষিত হয়েছে, 30 লাখ লোক আত্মাহুতি দান করেছেন আওয়ামী লীগের ডাকেই। তো মানে তাতে সবার সমর্থন ছিল, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলনই হয়েছে। কিন্তু লিডারশিপ কার হাতে ছিল? বঙ্গবন্ধুর হাতে ছিল, জাতীয় যার নেতা হাতে ছিল, তারা আওয়ামী লীগের নেতৃত্বে ছিল। আমরা এই দেশটাকে 4টা মূলনীতির অসাম্প্রদায়িক প্রগতিশীল গণতান্ত্রিক বাঙালিদের যে সমাজ, সেটা চেয়েছিলাম। এত ত্যাগ কিন্তু অন্য দলের ডাকে কেউ কখনো করেনি। সুতরাং আমি মনে করি আদর্শের কাছে আওয়ামী লীগের একটা দেনা আছে। আওয়ামী লীগ দায়বদ্ধ আদর্শের কাছে। আওয়ামী লীগ যেন তেন দল না, আওয়ামী লীগ বঙ্গবন্ধুর দল, তাজউদ্দিন আহমেদের দল, সৈয়দ নজরুল ইসলামের দল, কামরুজ্জামানের দল, ক্যাপ্টেন মনসুর আলীর দল, যারা মারা যাবেন জেনেও জেনে মানে জেলে কম্প্রোমাইজ করেন নাই। আজকে এই সরকারে এসে আওয়ামী লীগের কি এমন দেউলিয়া, এত কি প্রয়োজন হলো যে জামাতকে নিতে হবে? আপনি কিন্তু শুরুতেই বললেন যে জামাতের প্রয়োজন আছে এখন রিহ্যাবিলিটেশন হবার। না, কিন্তু তাদের তো টাকা আছে, তারা তো 45 বছর এই আওয়ামী লীগ বিএনপি জামাতি তো ক্ষমতায় ছিল, তারা টাকা দিয়ে অনেক কিছুই হয়তো করতে পারবেন, ক্ষমতা আছে, তাদের পজিশন আছে, শিক্ষা আছে, সব আছে। আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নির্যাতিত ছিল, পথে ঘাটে পড়ে আছে, আমাদের ছেলেরা উঠে দাঁড়াতে পারে নাই, আমাদের পক্ষের লোকজন উঠে দাঁড়াতে পারে নাই। এখনো যদি আপনারা তাদের সাথে কম্প্রোমাইজ করেন, কোথায় যাব আমরা? কিন্তু আবার যখন সময় আসবে, আমাদের লোকগুলাই, যেই চিটাগাংয়ের তৃণমূলের নেতা বা কর্মীকে আজকে আপনি সম্মান জানালেন না বা করলেন না, পদ পদবি দিলেন না, সেই মানুষটা, সেই নারী বা সেই পুরুষই কিন্তু আপনার বিপদের দিনে আবার রক্ত দিবে, বুকের রক্ত দিবে। আমি এইটাই আমার কাছে খারাপ লাগে যে মানে এখন অনেকে আবার বলছেন কি যে উনার হাজবেন্ড হচ্ছে আওয়ামী লীগের, উনি আওয়ামী লীগের নীতিতে বিশ্বাস করেন। তাই আমি তো কই দেখলাম না যে তিনি তার বাবার যে মানে মনে রাখবেন খালি 71-এর ঘটনা না, তারপরেও কিন্তু তিনি জামাত নেতা। তার মানে কি 71-এ যে অপরাজনীতি বাঙালির বুকেই বন্দুক খেনেছিল, সেই অপরাজনীতিকে এখনো তার বাবা কন্টিনিউ করছে। সেই বাবার ঘরেই তো তিনি মারা যাওয়ার পরে গায়েবানা জানাজার ইমামতি করেছে তার বাবা, এবং তখন কিন্তু এই ভদ্র মহিলা আমি তো কই দেখলাম না ডিফেন্ড করেছে। না, হ্যাঁ, আমি তো কই দেখলাম না যে তিনি ডিনাউন্স করেছেন তার বাবাকে। না, ডিফেন্ড করেছে বাবাকে। আপনি কি জানেন ভিয়েতনামে তারা যুদ্ধাপরাধীর বিচার করতে পারে না, কিন্তু ভিয়েতনামে একটা ল আছে যেখানে বলা আছে যে যুদ্ধাপরাধের সাথে যুক্ত খালি না যারা তাদের সেই সময়ে যুদ্ধাপরাধী, তাদের ছেলেমেয়েরা কোনো ভাইটাল পোস্টে আসতে পারবে না, কোনো ডিসিশন মেকিং পোস্টে আসতে পারবে না, এমনকি ওখানে ভোটাধিকার নাই। আমরা তো এত এক্সট্রিম কথা বলছি না, আমরা বলছি আপনি সমস্ত নাগরিক সুবিধা দেন তাদেরকে। অবশ্যই তারা এখন যদি তারা আমাদের মানে মনে করে বাংলাদেশের প্রতি তাদের লয়ালটি আছে, ঠিক আছে, সুযোগ দেবেন তাদেরকে, কত দূর দেবেন সেটা হচ্ছে প্রশ্ন। তাদেরকে কোনো ভাইটাল ডিসিশন মেকিং এ যতক্ষণ তারা সেই রাজনীতিকে ডিনাউন্স না করছে, স্বীকার না করছে পিতার ভুল, পিতার হয়ে ক্ষমা না চাইছে, ততক্ষণ তো আমি তাকে মনে, হ্যাঁ, আপনি যাকে তাকে বঙ্গবন্ধুর দলে জায়গা দিতে পারেন না, যাকে যে সেই বঙ্গবন্ধুর উত্তরসূরি হতে পারে না। এটা শুধু রাজাকার ফ্যামিলির ছেলেমেয়ের জন্য আমি বলছি না, এই যে দলে দলে ফুল দিয়ে ঢুকাচ্ছেন, এমনকি আওয়ামী লীগেরও লোকজন আছে, আমি জানি না যে তারা অসাম্প্রদায়িকতার ব্যাপারটা বোঝেন কিনা, তারা আওয়ামী লীগের পিছনের যে স্যাক্রিফাইসের কান্নাটা বোঝেন কিনা। আপনি যদি আদর্শ না বোঝেন, আমার স্ট্রেট কথা, আপনি আওয়ামী লীগের হতে পারেন না। আওয়ামী লীগ 7 ঘাটের জল খাওয়া সবাইকে নিয়ে গড়ে ওঠা ভুইফোর দল না, যে একটা জেনারেল তৈরি করে দিয়েছে, কি ব্যারাকে তৈরি হয়েছে, কি বিশ্ব বেহায়ার হাতে তৈরি হয়েছে। নো, আওয়ামী লীগ বাঙালি নির্যাতিত অবস্থায় একটা স্বাধিকারের আশায়, স্বাধীনতার আশায় কিছু আদর্শকে চুজ করে আওয়ামী মুসলিম লীগ থেকে সেই সময় সাহস করে আওয়ামী লীগ হওয়া দল 65 বা 55 সালে আমরা সেই 50-এর দশকে বঙ্গবন্ধু শেরে বাংলা ফজলুল হক এবং তাদের শহীদ সোহরাওয়ার্দীর মতো নেতারা স্পষ্ট করে বলে দিয়েছেন আওয়ামী লীগ কি। তারপরে এখন কি দেখতে পাচ্ছি, দেখেন আমাদের বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী তিনি পর্যন্ত বলেছেন যে কোনো এরকম বিরোধী মতবাদের লোক যেন ঢুকতে না পারে। তাহলে তার যে হুকুম, তার যে নির্দেশ, সেটাও অমান্য করছেন কারা? আমার প্রশ্ন আসলে কিন্তু যারা ইনফিলট্রেট করছে শুধু তাদেরকে নিয়ে না, যে দূষিত রক্ত ঢুকাচ্ছেন
তারা তো ছোবল দিবে, আপনার রক্তকে দূষিত করবে, কিন্তু যারা ঢুকাচ্ছে আমি কনসার্ন তাদেরকে নিয়ে। হু আর দিস পিপল? যে নেত্রীর কথা শুনছেন না, বঙ্গবন্ধুর কথা মনে রাখছেন না, আদর্শের কথা মনে রাখছেন না, জাতীয় 4 নেতার যে বিশ্বস্ততার পরীক্ষা, সেই পরীক্ষায় কি আজকের নেতারা উত্তীর্ণ তাহলে হতে পারবেন? আমার কথা হচ্ছে, যদি আপনি তাজউদ্দিন আহমেদ আপনার বাতিঘর না হয়, যদি নজরুল ইসলাম আপনার বাতিঘর না হয়, ক্যাপ্টেন মনসুর আলী অথবা কামরুজ্জামান অথবা বঙ্গবন্ধু স্বয়ং যদি আপনার আদর্শিক গুরু না হন, তাহলে আপনি আওয়ামী লীগ করতে পারেন না, আপনি আওয়ামী লীগে আসতে পারেন না। সেটা যদি আপনি আওয়ামী লীগের বড় পদেও থাকেন, আমি বলবো যে আপনি আওয়ামী লীগ কি জিনিস বোঝেন নাই। জি, জনাব মহিবুল হাসান চৌধুরী, নুজাত চৌধুরীর অনেক কথার মধ্যে একটা কথা আমি বলছি যে আওয়ামী লীগে যদি আপনারা এভাবে এই জামাতের লোকজনকে নেন, তাহলে ওনার যে প্রশ্ন যে কোথায় যাব আমরা, এই প্রশ্নের জবাব কি? ধন্যবাদ আপনাকে। আসলে একটি বিশেষ পরিস্থিতিতে আজকে আমরা এখানে আজকের এই টেলিভিশন চ্যানেলে এসেছি। নিশ্চয়ই আপনারা ইতিমধ্যেই বলেছেন সেই বিশেষ ঘটনাটি কি। একজন ব্যক্তির আওয়ামী লীগের একটি অঙ্গ সংগঠনে তাকে অন্তর্ভুক্ত করা নিয়ে আজকের এই সমালোচনা, আলোচনা, বিতর্ক সৃষ্টি হয়েছে। প্রথমে আমি বলতে চাই যে বাংলাদেশে অন্য যে কোনো রাজনৈতিক দল থেকে আওয়ামী লীগ যে ভিন্ন, এবং আওয়ামী লীগের সুদীর্ঘ যে ইতিহাস, ত্যাগ, বিসর্জন, তিতিক্ষা, নির্যাতন সহ্য করে বাঙালি স্বাধিকারের জন্য যেই অর্জন আওয়ামী লীগ অন্য রাজনৈতিক দল থেকে যে ভিন্ন এবং যেই অর্জন জাতিকে উপহার দিয়েছে, সেটা আর কোনো রাজনৈতিক দল দিতে পারেননি। কারণ এর পিছনে কিন্তু অজস্র মানুষের কান্না, রক্ত জড়িয়ে আছে। একটিমাত্র রাজনৈতিক দল যার মূলনীতি বাংলাদেশের সংবিধানের মূলনীতির সাথে একেবারে একই, গণতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। এই যে অবস্থান আওয়ামী লীগের, রাজনৈতিক অবস্থান, এই রাজনৈতিক আদর্শের কারণেই এবং কর্মীদের ত্যাগ তিতিক্ষার কারণেই আওয়ামী লীগ টিকে গিয়েছে। এই উপমহাদেশের ইতিহাসে অনেক রাজনৈতিক দল এসেছিল, সেই রাজনৈতিক দলগুলো কালের পরিক্রমায় টিকতে পারেনি। আওয়ামী লীগ টিকতে পেরেছে কারণ আদর্শকে সামনে নিয়ে বিসর্জন দিয়েছে। আওয়ামী লীগের নেতারা দিয়েছেন, কর্মীরা দিয়েছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই আদর্শকে আপহেল করার জন্য জীবন বিসর্জন দিয়েছেন, তার সমগ্র পরিবারকে হত্যা করা হয়েছে। জাতীয় 4 নেতা বিশ্বস্ততার প্রমাণ রেখেছেন, ইতিমধ্যে নুজাত আপা বলেছেন। এখন আমরা আজকে একটি ক্রান্তি লগ্ন অতিক্রম করছি বলে আমরা মনে করি। ইতিমধ্যে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আওয়ামী লীগের মূল দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমরা যেখানেই যাচ্ছি, প্রতিনিধি সভাগুলো হচ্ছে, সেখানে আমরা চেষ্টা করছি, যারা আমাদের কর্মী প্রতিনিধিরা আছেন, যারা নেতাকর্মীরা আছেন, তাদেরকে আমরা চেষ্টা করছি আদর্শে উদ্বুদ্ধ করতে। কারণ দীর্ঘদিন যেহেতু আমাদের দল রাষ্ট্র ক্ষমতায় আছে, স্বাভাবিকভাবেই নেতৃত্বের শিথিলতা এসেছে, এবং নেতৃত্বের প্রতিযোগিতার কারণে আদর্শের প্রতি আমাদের যে ফোকাসটা থাকার কথা, আদর্শিক কর্মী হিসেবে নিজেকে গড়ে তোলার কথা, এবং আদর্শকে ধারণ করে নীতি প্রণয়নে সরকারকে সহযোগিতা করার যে রাজনৈতিক অনুশীলন, সেটা আমরা করছি না। সেটা যেহেতু আমরা করছি না, এর মধ্যে অবশ্যই দূষণ হয়েছে, অনুপ্রবেশকারীরা ঢুকেছে, এবং বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের বিশেষ বর্ধিত সভায় পরিষ্কার করে ক্যাটাগরিক্যালি তিনি তৃণমূলের নেতাদের প্রতি নির্দেশ দিয়েছেন যে বিএনপি জামাতের লোকেরা যারা দলে ঢুকছে, আমরা যেন তাদেরকে প্রতিহত করি। আমরা যদি আদর্শের রাজনীতি করি, আমরা কখনোই তাদেরকে স্থান কোনোদিন দিতে পারি না। কিন্তু আমরা যেই দূষিত রাজনৈতিক অনুশীলন বাংলাদেশে দেখে এসেছি, বিশেষ করে যে সামরিক শাসকেরা যেভাবে দল গঠন করে সমাজের বিত্তশালীদেরকে নিয়ে, প্রভাবশালীদেরকে নিয়ে দল গঠন করে রাজনীতিকে কুক্ষিগত করতে চেয়েছিল, সেই প্রক্রিয়া আমরা দেখেছি, এবং তার মাধ্যমে কিন্তু রাজনীতি দূষিত হয়েছে। এবং মহিলা আওয়ামী লীগের যে বিষয়টি, আমি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি, আমি সাংগঠনিক সম্পাদক। তো মহিলা আওয়ামী লীগ হচ্ছে আমাদের একটি অঙ্গ সংগঠন। মহিলা আওয়ামী লীগ সরাসরি আওয়ামী লীগ নয়, কিন্তু আওয়ামী লীগের একটি অঙ্গ সংগঠন। তো মহিলা আওয়ামী লীগের গঠনতন্ত্রে নতুন সদস্য অন্তর্ভুক্ত করা বা অন্য আদর্শের লোককে অন্তর্ভুক্তকরণ নিয়ে কি বলা আছে আমি আসলে বলতে পারবো না। সুতরাং আমি সেই বিষয়ে, তাদের গঠনতন্ত্রের বিষয়ে আমি মন্তব্য করতে চাই না। তবে আমি বলতে চাই, আওয়ামী লীগের গঠনতন্ত্রে 56A-তে পরিষ্কার লেখা আছে, অন্য কোনো রাজনৈতিক আদর্শে বিশ্বাসী অন্য কোনো রাজনৈতিক দলের যদি কোনো সদস্য আওয়ামী লীগের সদস্য হতে চান, তাহলে তাকে নির্ধারিত সদস্য ফরম পূরণ করে জেলা কমিটির কাছে প্রথমে তিনি আবেদন জানাবেন, এবং জেলা কমিটি তার আদর্শিক কনভিকশন দেখে, তার আদর্শের ব্যাপারে বিশ্বস্ততা দেখে, আওয়ামী লীগের আদর্শে কি সে বিশ্বাস করে কিনা সেটা পর্যবেক্ষণ করার পরে সুপারিশ করবেন কেন্দ্রীয় কমিটির কাছে, তারপরে তিনি প্রাথমিক সদস্য পাবেন। এটা হচ্ছে আওয়ামী লীগের মূল দলের প্রক্রিয়া।
এখন মহিলা আওয়ামী লীগের গঠনতন্ত্রে এই ধরনের কিছু আছে কিনা আমি জানি না। একটু যদি আমি অঙ্গ সংগঠনগুলোতে যে একটি আদর্শিক দৈন্যতা এবং সাংগঠনিক বিশৃঙ্খলা এসেছে, এটা তো আমরা প্রায়শই স্বীকার করেছি। আমাদের সাধারণ সম্পাদকও প্রায়শই বলেছেন যে অঙ্গ সংগঠনগুলোতে কিছুটা আদর্শিক দৈন্যতা সৃষ্টি হয়েছে। এটা কেন হয়েছে, এটা কারণ আমরা অবশ্যই এই কমিটি কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনুমোদন করেছেন, যেই কমিটি নিয়ে আমরা কথা বলছি। এবং এটা আরেকটা হলো যে এই নুজাত আপা বলছিলেন যে আওয়ামী লীগ কি এতটা দেউলিয়া হয়ে গেল যে ধরেন 158 সদস্যের কমিটি, সারা বাংলাদেশে 158 জন মহিলা, সেই আওয়ামী লীগের কি 158 জন যোগ্য মহিলা নাই? জামায়াতের একজন কেন্দ্রীয় নেতার মেয়েকে, এবং যার কোনো এমন না যে 5-7 বছর ধরে আওয়ামী লীগ করছে, উনি আওয়ামী লীগের ঢুকেই কেন্দ্রীয় কমিটির পদ পেয়ে গেলেন। প্রশ্নটা হলো সেখানে। এবং এই কমিটি কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনুমোদন করেছেন। দেখুন, এখানে একটি, আমি কাউকে ডিফেন্ড করার জন্য বলবো না, বাট একটি কথা এখানে বলতেই হয় যে ধর্মেও যেমন তওবা করার বিধান আছে, আমাদের অনেকের ধারণা ছিল যে কেউ যদি অন্য আদর্শের লোক হয়ে থাকেন, সে যদি তওবা করে, সে যদি রিপেন্ট করে, যেমন ক্রিশ্চিয়ানিটিতে আছে কনফেশন করে আপনি সৃষ্টিকর্তার কাছে কনফেশন করবেন, ডিনাউন্স করে আপনার সেই রাজনৈতিক আদর্শ ভুল, আপনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের আদর্শে নতুনভাবে বিশ্বাস করেন, আপনি পূর্বের আদর্শে বিশ্বাস করেন না, ডিনাউন্স করে যদি কেউ আমার আদর্শে আসতে চান, আমার অঙ্গ সংগঠনের অংশীদার হতে চান, অবশ্যই আমাদের দরজা তাদের জন্য। কিন্তু রিজিয়া নদীর ব্যাপারে আমরা এমন কোনো কথা জানি না। আমি সর্বশেষ যেটা বলতে পারি যে ওনার বাবা কাদের মোল্লা মারা যাওয়ার পরে চট্টগ্রামে যে গায়বানা জানাজা হয়েছিল, সেই গায়বানা জানাজায় ওনার বাবা ইমামতি করেছিলেন। এই বছরের শুরুর দিকে ওনাকে চট্টগ্রাম মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক করা হয়েছিল, সেটা দক্ষিণ জেলার, পরে সেটা অনুমোদন পায়নি, তৃণমূল সেখানে প্রতিবাদ করে সেটা হয়নি। তখন ফেসবুকে এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। তখন উনি কাউকে ছাত্রলীগের ছেলেপেলেদের এমন বলছে যে আমার বাবা জামাতের কেন্দ্রীয় নেতা, উনি ইমামতি করবে না তো ওনার বাবা করবে, এবং আরো অকথ্য ভাষায় গালিগালাজ। ফলে উনি ওনার বাবার আদর্শ থেকে সরে এসেছে এমন কোনো, তিনি তওবাও করেন নাই, তিনি রিনাউন্সও করেন নাই। তো সেটা তো অবশ্যই এখন প্রশ্নের দাবিদার। সেটা প্রশ্নের দাবিদার এজন্যই যে যেই ব্যক্তি আমার ধর্মনিরপেক্ষ আদর্শে বিশ্বাস করবেন না, যেই ব্যক্তি বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করবেন না, মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাস করবেন না, তিনি কখনোই আমার দলের অঙ্গ সংগঠনের অংশীদার হতে পারেন না। এটা হচ্ছে আমাদের সেট প্রিন্সিপাল। ইতিমধ্যে আমাদের 14 দলের মিটিংয়ে আমাদের প্রেসিডেন্টের অন্যতম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন যে এটা কি করে হয়েছে, এই ব্যাপারে আরো তদন্ত করে দেখতে হবে। এবং আমরা আমাদের দলীয় ফোরামে অবশ্যই এই ব্যাপারে প্রশ্ন তুলব, আমরা আলোচনা করব। কারণ মহিলা আওয়ামী লীগটা আসলে সরাসরি আমাদের এখতিয়ার ভুক্ত একটা অঙ্গ সংগঠন নয়। এবং আপনি যে কথাটা বলছেন, প্রাথমিকভাবে আমাদের ধারণা ছিল যে হয়তো বা সেই ব্যক্তি তার পূর্বের রাজনৈতিক আদর্শ বা বাবার রাজনৈতিক আদর্শকে ধারণ করছেন না, সেটাকে ডিনাউন্স করছেন, তওবা করছেন, ক্ষমা চাইছেন, তাই নতুন আদর্শে আসছেন। এমন কোনো কথা আমরা স্বামী যেই দল করছেন, যেই দলের মনোনয়ন পেয়েছেন, সেই দলে এসেছেন বলে এক ধরনের একটা ধারণা হয়েছিল। কিন্তু আপনার তথ্য যেটা বলছেন, সেই তথ্যে আপনি বলছেন যে তিনি শুধু সেটা ডিনাউন্সই করেননি, সেটা তিনি ধারণ করেন, সেটা তিনি বিশ্বাস করেন। এবং আমরা কিছু ক্ষেত্রে সংবাদ পেয়েছি যে তিনি কিছু ত্যাগী ছাত্রলীগের কর্মীদের বিরুদ্ধে তথ্য অত্যন্ত দুঃখজনক একটি পরিস্থিতি। আমরা যারা দল করি, আমরা তো আসলে নির্বাহী ক্ষমতা আমাদের নেই, আমাদের যারা আমরা কেন্দ্রীয় কমিটিতে আছি, যে আমার কোনো নির্বাহী কোনো ক্ষমতা নেই। সুতরাং কিন্তু আদর্শিক অবস্থান থেকে আমাদের অবস্থান সম্পূর্ণ পরিষ্কার। আমার আদর্শে যদি তিনি বিশ্বাস না করেন, তাহলে তিনি আমার অঙ্গ সংগঠনের সঙ্গী হতে পারবেন না। এখানে আমার একটা কথা আছে, আমি অবশ্যই সংগঠনের সংবিধানে যা লেখা আছে নভেল সেটাই বলছে, ঠিক আছে, কিন্তু তওবা করলেও সদস্যও কিন্তু হতে পারবেন না, প্রাথমিক সদস্যও কিন্তু হতে পারবেন না। তিনি ডিনাউন্স করলেন, তওবা করলেন, তিনি এখন আওয়ামী লীগের সমস্ত কাজে থাকেন, ধরলাম, ঠিক আছে, কিন্তু তার ধাপ ধাপ পেরোতে হবে। আমি এই জিনিসটাই আওয়ামী লীগের যখন সুযোগ হয় বলি, আওয়ামী লীগার হওয়া এত সহজ না। এটা বিএনপি জাতীয় পার্টি না যে সাতঘাটের মানুষ আসলো, আপনি আসলে সদস্য পদ পেলেই আপনি হয়ে গেলেন। আওয়ামী লীগের আদর্শের চর্চাটা রক্তের ভিতর থাকতে হয়, না থাকলেও দীর্ঘদিন সেই আদর্শের পরীক্ষা দিতে হয়। একটা সাম্প্রদায়িক পরিবেশে বড় হওয়া মানুষ হঠাৎ করে অসাম্প্রদায়িক হয়ে যেতে পারবে না। আপনাকে অসাম্প্রদায়িকতা বোঝার জন্য অনেক দূরে সাম্প্রদায়িকতার কথা বলছি আমরা, আমি বলছি অসাম্প্রদায়িকতার কথাই বলি, অদ্দূর গেলামই না। কিন্তু আপনি যদি অসাম্প্রদায়িক হওয়ার জন্য যে মেন্টাল হাইট, যে এনলাইটমেন্ট, যে পরমভূত সহিষ্ণুতা, যে এনলাইটমেন্ট লাগে, সেই যেই ধরনের রাজনৈতিক ইতিহাস চর্চা লাগে, পড়াশোনা লাগে,
একদিনে আপনি এটা হতে পারবেন না। ঠিক আছে, তারা যদি মনে করে যে কাউকে তাদের যাচাই বাছাই করে মনে হয় যে প্রাথমিক সদস্য পদ দেওয়া যায়, ঠিক আছে দাও, কিন্তু এই ব্যাপারটি আমি জানি না আসলে তাকে প্রাথমিক না 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 আমার কথা কি এরকম মানুষগুলোকে যারা ঢুকছে তাদেরকে কোনো ধরনের সাংগঠনিক পদ দেয়া, কোনো ডিসিশন মেকিং পোস্টে আনা উচিত হবে না। আত্মঘাতী হবে আওয়ামী লীগের জন্য, আওয়ামী লীগের মঙ্গলের জন্যই বলছি, কারণ তারা ওই চেতনা থেকে তো আসলে বের হতে পারে নাই, আওয়ামী লীগের আদর্শ তো বুঝতে পারে নাই, সুতরাং দলকে তখন তারা ভিন্ন মানে এখন সে যে কথাগুলো বলবে এগুলো তো আওয়ামী লীগের নেত্রী হিসেবে কথা বলবে, মানে মহিলা আওয়ামী লীগের নেত্রী হিসেবে, না না কিন্তু সে বলবে তো হ্যাঁ যে কাজ সেটা তো যে কাজগুলো করবে। আমার কথা হচ্ছে কি একটা মানুষকে দীর্ঘদিন আওয়ামী লীগের আদর্শের চর্চা করে গ্রাসরুট লেভেল থেকে না উঠলে তাকে কোনো পদবি দেওয়া উচিত না, এটা স্পষ্ট করে। এবং রাজাকার পরিবারের কারো বিরুদ্ধে যেখানে জামাতকে যুদ্ধাপরাধী দল হিসেবে ট্রাইব্যুনালে বলা হয়েছে, জামাতের বিচার আমরা চাচ্ছি, জামাত একটি যুদ্ধাপরাধী দল, যে কোনো দল না, সেই দলের সংশ্লিষ্টতা যার আছে সেই ক্ষেত্রে কোনো তবাও আমার জন্য যথেষ্ট নয়। আচ্ছা একটা কথা আছে, জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো, কিন্তু কর্মের প্রতিফলন কিন্তু আদর্শের মাধ্যমে হয়। তার যে ইনহেরেন্ট যে আইডিওলজিক্যাল স্ট্যান্ড সেটা কিন্তু দুর্ভাগ্যবশত আপনার যে তথ্য, আপনার তথ্য মতে কিন্তু সেটার প্রতিফলন কিন্তু কাজে হয়নি। আরেকটা কথা, যেমন এই যে মানে মহিলা আওয়ামী লীগের নেত্রীরা বলছেন যে ওনাকে ওনার বাবার পরিচয় না ওনার স্বামীর পরিচয় দেওয়া হয়েছে। ওনার স্বামী আওয়ামী লীগের, তিনি কি সেই আদর্শকে কি ডিনাউন্স করেছেন? আমি তার চেয়ে ওনার স্বামী আওয়ামী লীগের এমপি, সেই কারণে এন্ড আওয়ামী লীগের ধরেন কথার কথা যে ধরেন 300 জন বা 200 জন এমপি আছে, তো আওয়ামী লীগের 200 এমপির স্ত্রী কি মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য? অটো তো না, এটা ব্যাপারটা তো অটো না, মানে একজন কিন্তু ধাপে ধাপে আসতে হবে। আওয়ামী লীগের এমপির বউ হলেই যে উনি মানে মহিলা আওয়ামী লীগের নেত্রী হয়ে যাবেন এই ধরনের প্রেসিডেন্স নেই কিন্তু। বরং এরকম চর্চা যদি শুরু হয় সেটা একেবারে আত্মঘাতী। এটা কোনোভাবে আমাদের দলীয় নীতিমালায় নেই এবং এটা এই চর্চাটা আসলে নেই। কিন্তু এই সুনির্দিষ্ট এই ঘটনাটি, এই ইনসিডেন্টের ব্যাপারে আমার মনে হয় যারা আমাদের সম্মানিত নেত্রী, আমি সম্মানের সাথেই বলবো, জবাবদিহিতা আমাদের দলীয় ফোরামে অবশ্যই করতে হবে। এবং যদি ঘটনা আপনারা যেটা বলছেন যে তিনি যদি তার বাবার রাজনৈতিক আদর্শ তিনি যদি পরিত্যাগ না করেন এবং আমার আদর্শ যদি তিনি ধারণ না করেন, কোনোভাবেই কি কারণে এই ব্যক্তিকে সেখানে স্থান দেওয়া হলো, সেটা অবশ্যই বঙ্গবন্ধু কন্যা আমাদের সর্বশেষ আস্থার ঠিকানা হচ্ছে জননেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। এবং যখনই এই ধরনের যখন আদর্শিক দৈন্যতার সৃষ্টি হয়েছে দলে, সমাজে, রাজনীতিতে, তিনি স্ট্রং স্ট্যান্ড পয়েন্ট নিয়ে তিনি প্রমাণ করেছেন বঙ্গবন্ধুর কন্যা আদর্শের ব্যাপারে কখনো আপোষ করেননি, করবেন না। যুদ্ধাপরাধের বিচার করে তিনি প্রমাণ করে দিয়েছেন এবং আমরা বিশ্বাস করি বঙ্গবন্ধুর কন্যা মুক্তিযুদ্ধের আদর্শের প্রতি তার যে দৃঢ়তা, তার যে সংকল্প, তার যে প্রতিজ্ঞা, তিনি সেটা আপহোল্ড করবেন। এবং এই যে ঘটনাটা, এটা আরো বিস্তারিত আমরা জেনে তদন্ত করে হয়তো এই বিষয়ে আমাদের আসলে ওইখানে আস্থা রাখি। আসলে এই যুদ্ধাপরাধীর বিচার যখন শুরু হবে, ইলেকশনে তারা জিতেছেন, সেখানে ম্যানিফেস্টোতে সেই প্রমিসটা ছিল, আমরা জানি না মানে একেবারে উচ্চ স্তরের অনেক নেতা নেত্রীরা গিয়ে তাকে কিন্তু না করেছেন, কিন্তু তিনি এটা মানে আমরা একদম আমি দ্ব্যর্থহীনভাবে বলতে পারি তার একক সাহসের কারণে এবং একক আদর্শিক মানে সততার কারণে যুদ্ধাপরাধী বিচার হয়েছে। সুতরাং আলটিমেটলি গিয়ে যেটা হয় তাই হচ্ছে যে ভরসার স্থল ওই জায়গাটাই, এবং ওখানেই মানে আমরা চেয়ে থাকি এবং ওই জন্যই আশা করতে পারি, এখন সাহস করতে পারি। আমরা একটা বিরতিতে যাই। একটা বক্তব্যে এই কথাটা বলেছেন যে আমরা যারা রাজনীতি করছি, অন্যান্যরা যারা আছে, আমরা আমাদের নেত্রী যে আদর্শিক অবস্থান থেকে তিনি যে কাজগুলো করছেন, আমরা কেন সেখান থেকে সরে যাচ্ছি? হ্যাঁ, এখানেই দুঃখ যে তার পর থেকে ঊর্ধ্বতন বলেন মানে পদে যারা আছেন, মধ্য পদে যারা আছে, তৃণমূলে আমি দেখি যে আদর্শের কিন্তু আমাদের আদর্শ তিনি তো তাকে তো আমাদের অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। অবশ্য কিন্তু হ্যাঁ বঙ্গবন্ধু কন্যা তার যে আদর্শ দৃঢ়তা, ছিটেফোঁটা তো আপনাদের না কিন্তু সেটা আমরা পাই না। প্রতিফলন করতে হবে। আমরা যারা মানে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি মনে করি নিজেকে, আমরা বিভিন্ন জায়গায় অনেক আহত হই এই মিড লেভেল এই মানুষগুলোর কর্মকাণ্ড। জি, আমরা একটা বিরতি যাচ্ছি, বিরতির পরে আবার আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন।
প্রিয় দর্শক, আমরা ফিরে এলাম আলোচনায়। একজন দর্শক ফোনে অপেক্ষা করছেন, ফোনটি নিয়ে আমরা আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটি হলো, আপনি কে বলছেন প্লিজ, কোত্থেকে বলছেন? আমি আছেন লিটন শেরপুর থেকে বলছি। জি। আমার প্রশ্নটি হলো, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় জনক বঙ্গবন্ধু কন্যা বেঁচে থাকতে এবং শহীদ পরিবারের সন্তানরা বেঁচে থাকতে জামাত ইসলামের সন্তানরা কিভাবে আওয়ামী লীগে যোগদান করে? সরাসরি এই প্রশ্ন। জি, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। জনাব মহিবুল হাসান চৌধুরী লিটন শেরপুর থেকে যে প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের সাথে আমি একটু যুক্ত করে দেই। আওয়ামী লীগের সবসময় মানে আওয়ামী লীগের নেতারাই বলেন, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেকবার বলেছেন যে আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি হলো তার তৃণমূল, এবং ৭৫-এর পরে ৯৬ পর্যন্ত ২১ বছর আওয়ামী লীগ যে টিকে ছিল বাংলাদেশে, সেটা তৃণমূলের কারণে। এবং 1/11 শেখ হাসিনা অ্যারেস্ট হওয়ার পরেও প্রতিবাদ হয়েছে, সেটা তৃণমূলের কোনো রকমের ইয়ে ছাড়া। সেই তৃণমূলের আওয়ামী লীগের কিন্তু ধরেন নেতাকর্মী যদি বলেন, ক্ষমতা তো মাত্র ধরেন, ক্ষমতার আগেও কিন্তু নেতাকর্মীর কখনোই আওয়ামী লীগের কোনো ঘাটতি নেই। এখন একজন মহিলা ২০ বছর ধরে আওয়ামী লীগ করছে, উনি আশা করছেন যে উনি ২০ বছর ত্যাগের কারণে এসে সেন্ট্রাল কমিটিতে একটা পদ পাবে, আর আরেকজন হুট করে এসেই পেয়ে গেল। তো ফলে আপনি যে তৃণমূলের কথা বলছেন বারবার, সেই তৃণমূলের তো মোরাল ডাউন হয়ে যাবে। সে বুঝবে যে আমার আসলে কোনো আশা নাই, আমি পদবি পাবো না, নমিনেশন পাবো না, কিছু পাবো না, কিন্তু একজন টাকাওয়ালা এসে নমিনেশন নিয়ে নেবে, তার বউ এসে পদ পেয়ে যাবে, আমি আসলে কিছুই পাবো না, তারা শুধু খেটেই যাবে। এই প্রশ্নটা সাথে লিটন শেরপুর থেকে যে প্রশ্নটি করেছেন, দুইটার উত্তর চাই আপনার কাছে। প্রথমত, একটি দলের যখন কেন্দ্রীয় নেতৃত্ব সাজানো হয়, তখন রাজনৈতিক ত্যাগ, বিসর্জন, রাজনৈতিক ইতিহাস তো অবশ্যই একটি বিবেচ্য বিষয় হয়। পাশাপাশি বিশেষজ্ঞ শ্রেণীর কিছু ব্যক্তিবর্গ বা বিশেষ সমাজের বিশেষ শ্রেণীগোষ্ঠী, পশ্চাৎ ব্যাকওয়ার্ড কোনো, সেটা ঠিক আছে, আপনার এক ধরনের কোটা থাকে, সেখানে অনেক সময় তাদেরকে প্রতিফলিত হতে হয়, প্রতিফলন করার জন্য সেই জামাতের জন্য কোটা আছে আপনাদের। সেখানে আমরা একটা ব্যাড মেসেজ দিচ্ছি যে আসলে আমরা তো রাজনীতিটা ইনক্লুসিভ রাজনীতি করতে চাই, অন্তর্ভুক্তি রাজনীতিটা আমরা করতে চাই, প্লুরালিস্টিক, কিন্তু আদর্শের বাইরে না, আদর্শের বাইরে না। এবং আমাদের যে মূল যে আদর্শ, সেই আদর্শের প্রচার এবং প্রসার আমরা কতটুকু করছি? আমরা উন্নয়নের প্রচার এবং প্রসারে অনেকাংশেই প্রায়শই ব্যর্থ হচ্ছি দল হিসেবে। যে আমরা জননেত্রী শেখ হাসিনার অধীনে বাংলাদেশে যে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে, মানুষের জীবনযাত্রার মান কি যেইভাবে বেড়েছে, এবং যে গুণগত পরিবর্তনগুলো দেশে সাধিত হয়েছে, বিশেষ করে যে যুদ্ধাপরাধের বিচার, এটা তো একটা গুণগত পরিবর্তন। সংবিধানকে সমুন্নত করার জন্য, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের যে অবিচার হয়েছিল, সেই অবিচারের একটা প্রাতিষ্ঠানিক সলিউশনের দরকার ছিল। জননেত্রী শেখ হাসিনা সেটা করে দিয়ে একটা গুণগত পরিবর্তন বাংলাদেশের ইতিহাসে তিনি রেখে গেছেন। আমরা যারা পদবিধারী কর্মচারীরা আছি দলের, সেখানে আমাদের কার্যক্রমের মধ্যে যদি আমাদের আদর্শ প্রতিফলিত না হয়, তাহলে আমরা আমাদের আদর্শের সাথে বেইমানি করছি, বঙ্গবন্ধুর আদর্শের সাথে বেইমানি করছি, আমরা জননেত্রী শেখ হাসিনার সাথে বেইমানি করছি। তার যেখানে সুনির্দিষ্ট নির্দেশনা আছে যে কাউকে যখন তোমরা কোনো পদে পদায়ন করবে, আওয়ামী লীগে আসলে সদস্য তো অনেক, 2 কোটির উপরে আমাদের সদস্য, এবং ইউনিট কমিটিগুলো বেশ সুসংহত, এবং সারা দেশব্যাপী তারা আমাদের ইউনিট কমিটিগুলো আছে, তার উপর আছে অঙ্গ সংগঠন। আসলে এতগুলো সংগঠন একা একজনের পক্ষে সবসময় পর্যবেক্ষণ করা, সবসময় নিয়ন্ত্রণ করা একেবারেই সম্ভব না। যার যার দায়িত্ব শেষে পালন করলে তো হয়। তাই যাদেরকে তিনি দায়িত্ব দিয়েছেন, তারা যদি তাদের কার্যক্রমের মধ্যে আমাদের আদর্শের প্রতিফলন করেন, এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয় না। কিন্তু ওই যে বলছি যে আমরা ইতিমধ্যে আত্মসমালোচনা পর্যায়ে আছি, আমরা আত্মসমালোচনা করছি, আমরা পথে ঘাটে মিছিল মিটিংয়ে কিন্তু আমরা আত্মসমালোচনা করছি। আমরা বলছি আমরা আদর্শের দৈন্যতায় প্রায়শই ভুগছি। এটা হয়তো বা দারিদ্রতার কারণে হচ্ছে কিনা আমি জানি না, বা অর্থলিপ্সার কারণে হচ্ছে কিনা আমি জানি না, অথবা আমরা আদর্শের ব্যাপারে আগের মতন সিরিয়াস নেই, সেটাও হতে পারে। কিন্তু আমরা একটা জিনিস যেটা ভুলে যাচ্ছি দল হিসেবে, যে আওয়ামী লীগের আদর্শ যেখানে কম্প্রোমাইজ হবে, দল হিসেবে আমাদের এই দল আর টিকবে না। আমাদের সাথে যদি বিএনপির কোনো পার্থক্য না থাকে, আদর্শিক পার্থক্য না থাকে, নীতিগত পার্থক্য না থাকে, আমাদের আদর্শের প্রতিফলন ঘটিয়ে আমরা নীতি প্রণয়ন করি, সেই নীতির বাস্তবায়নের মাধ্যমে আমরা জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য আমরা কাজ করি। এটাই তো রাজনীতি। রাজনীতি শুধু এটা না যে আমার কাছে অনেক টাকা আছে, আমি গ্রামে গেলাম, টাকা দিলাম, ভোট কিনলাম, মানুষকে সহযোগিতা করলাম বা মানুষকে সহযোগিতা করলাম, সেটা সমাজসেবা।
সমাজসেবা হচ্ছে আমি মানুষকে অর্থ করে দিয়ে সহযোগিতা করি। অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন, আপনি আমাদের এই অনুষ্ঠানের আগে বলছিলেন যে জনগণের সেবা করাই রাজনীতি, জনগণের সেবা করাই শুধু রাজনীতি না, সেটা সমাজ সেবা। জনগণের সেবাটা হবে প্রাতিষ্ঠানিকভাবে, নীতি প্রণয়নের মাধ্যমে, নীতির বাস্তবায়নের মাধ্যমে, প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে, সেইখানের মধ্যে আদর্শের প্রতিফলন হতে হবে। আদর্শের প্রতিফলনের মাধ্যমেই রাষ্ট্র সৃষ্টি হয়, প্রতিষ্ঠান সৃষ্টি হয়, সংবিধান সৃষ্টি হয়। তো সেখানে আদর্শের প্রতিফলন যদি আমরা আমাদের ব্যক্তিগত জীবনে যদি প্রতিফলন করতে না পারি, রাজনৈতিক কার্যক্রমের মধ্যে যদি প্রতিফলন করতে না পারি, আমাদের ভবিষ্যৎ অন্ধকার। না, আপনি ওই যে তৃণমূলের কথা বলছিলাম, তৃণমূল কিন্তু একটা খুবই খারাপ মেসেজ পাবে তারা, যে আমরা আসলে আমাদের খুব বেশি পাওয়ার কিছু নাই আওয়ামী লীগের কাছ থেকে। তাদের জন্য আপনাদের কোনো মেসেজ? যতদিন জননেত্রী শেখ হাসিনা আমাদের প্রধান হিসেবে আছেন, বঙ্গবন্ধুর কন্যার প্রতি আমাদের সকলের, তিনি আমাদের আস্থার সর্বশেষ ঠিকানা। যখনই এই ধরনের কোনো ইনসিডেন্ট ঘটেছে, তিনি সবসময়, আপনি দেখেছেন ইউএনওর যে ঘটনাটি ঘটেছে, তিনি নিজে উদ্যোগী হয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে সেটা একটা সুরাহা করছেন। এবং আমরা মনে করি, আমরা যারা দল করি, আমরা তো আসলে দলের সবাই কর্মী, কারো পদ আছে কারো পদ নেই, তৃণমূলে আছে কেউ, বা কেউ কেউ বটবৃক্ষ হয়েছেন, আমরা তো সবাই জননেত্রী শেখ হাসিনার রাজনীতি করি। আমাদের সবার আস্থা আছে যে তিনি অবশ্যই এই ধরনের কোনো বিতর্ক সৃষ্টি হলে, সমালোচনা সৃষ্টি হলে তিনি এর সুরাহা করবেন। সর্বশেষ বলবো যে তিনি আর কত করবেন? একজন ব্যক্তি, একটি বিশাল দল এবং তার অঙ্গ সংগঠনের প্রত্যেকটা সদস্যের যদি তাকে যদি স্ক্রিনিং করতে হয়, তাহলে তো এটা আসলে আমরা ফেল করছি, আমাদের ব্যর্থতা। নুজাত চৌধুরী, একটা জিনিস যেটা, যে ধরেন যে চট্টগ্রামের যেই আসনটি নিয়ে কথা হচ্ছে, যে নদভী যেটার এমপি, সেটা কখনোই আওয়ামী লীগ জেতেনি, এমনকি 70 সালেও আওয়ামী লীগ সেখানে জেতেনি, তাতে কিন্তু কোনো কিছু যায় আসেনি। এখন আপনার একটি আসন পাওয়ার জন্য আপনি জামাতের একজনকে আপনি দলে নিলেন, তার স্ত্রী জামাতের নেতার মেয়ে, তাকে আপনি দলে নিলেন, তাতে কিন্তু আপনি হয়তো ওই আসনটি পেলেন, কিন্তু তাতে আপনার সারা দেশে একটা মেসেজ গেল যে আওয়ামী লীগে এখন দরজা জামাতের জন্য ওপেন। ফলে আওয়ামী লীগের আরো অনেক শুভাকাঙ্ক্ষী আছে যারা হয়তো এই একটি কারণে হয়তো আওয়ামী লীগের প্রতি তাদের সমর্থনটা হয়তো উজ্জ্বল করে নিতেও পারে। তথ্যের বিষয়টাকে একটু একবার আপনার, মানে আমার মনে হয় এখানে একটু দেখা উচিত, তিনি কি আসলে জামাতের পদবিধারী ছিলেন কিনা, এই ব্যাপারে কিন্তু একটা তার পক্ষ থেকে বোধহয় একটা বিতর্ক সৃষ্টি করা, বা যে ব্যক্তিকে পদ দেওয়া হচ্ছে তিনি কি জামাতের পদবিধারী বা সদস্য? উনি সম্ভবত ইসলামী ছাত্রী সংস্থার সভা নেত্রী ছিলেন চট্টগ্রাম দক্ষিণের। যদি নাও হয়, ছিলেন। আমার কথা হচ্ছে তিনি সেই আদর্শিক পরিমণ্ডলে বেড়ে উঠেছেন এবং আজ পর্যন্ত ছিলেন, উনি ইসলামী ছাত্রী সংস্থা ছিলেন। বাবার আদর্শিক যে স্খলন, মানে যে ভুল, যেই ভ্রান্ত বাংলাদেশ বিরোধী যে আদর্শ, তাকে তো তিনি ডিজোন করেন নাই। এবং যদি তিনি ডিজোন করেনও, এই ব্যাপারে কি আমরা প্রায় নিশ্চিত মোটামুটি? আমার কথা হচ্ছে যদি তিনি নিজে একেবারে মনে করে বই পড়ে উনি অসাম্প্রদায়িক হয়েছেন, ইতিহাস চর্চা করে উনি আওয়ামী লীগের ত্যাগ বুঝেছেন, সবই বুঝলাম, তারপরেও বলছি যে আমি একজন শহীদ সন্তান হিসেবে মনে করি যাদের এরকম রাজাকার অথবা যুদ্ধাপরাধী অথবা বাংলাদেশ বিরোধী রাজনীতির ব্যাকগ্রাউন্ড আছে, তাদেরকে ঠিক আছে নিতে হবে। কেন সংশোধনের আমরা একটা যাচাই বাছাই করে প্রাথমিক মেম্বারশিপ দেন, কিন্তু আপনি ডিসিশন মেকিং কোন কমিটিতে পোস্ট দিবেন কেন? এবং মানে আমার কথা হচ্ছে কি, না আমার কথা হচ্ছে কি, ঠিক আছে বুঝলাম যদি অনেক পড়াশোনা করে ইতিহাস জেনে বঙ্গবন্ধুর প্রতি একেবারে অনেক আনুগত্য স্বীকার করে 4 মূলনীতি বুঝেছেন, অসাম্প্রদায়িকতা বুঝেছেন, ধর্মনিরপেক্ষ হয়েছেন, সবকিছু বুঝেছেন, বুঝে এসেছেন আওয়ামী লীগে, ঠিক আছে প্রাথমিক পদ দেন আপনারা, কিন্তু কেন কমিটিতে অথবা কোনো সিদ্ধান্ত নিতে পারেন তিনি, অথবা পার্টির কোনো মানে একটা বড় পোস্ট কেন তাকে আপনি দিবেন? আপনি যেটা হচ্ছে প্রাথমিক সদস্য পদ দেন, ভিয়েতনামে আপনি সেটাও করতে পারবেন না, জার্মানিতে আপনি সেটাও করতে পারবেন না। সত্যি কথা হচ্ছে আমি মনে করি যে যুদ্ধাপরাধী অথবা জামাত করছেন, কারণ জামাতকে কিন্তু যুদ্ধাপরাধী দল হিসাবে হবে, আদালতে তো স্বীকৃত অলরেডি, বিচার করতে হবে। জামাত যারা করেছেন তাদেরকে কোনোভাবে কোনো দলে নেওয়া যাবে না, তাদের এই অপরাজনীতির স্প্রেড করানোর জন্য কোনো ক্ষেত্রই তৈরি করতে দেওয়া যাবে না। এবং তাদের যারা বংশধররা আছেন তারা যদি যেটা হচ্ছে তওবা করে আসেন, সদস্য পদ পেতে পারেন, কিন্তু রাষ্ট্রীয় জনগুরুত্বপূর্ণ কোনো পোস্টে যেতে পারবেন না। আমার এখানে একটা ছোট্ট যে আপনারা বারবার বলছেন যে তওবা করে যদি আসে, তওবা করে আসলে আওয়ামী লীগের তো নেতা কর্মীর কমতি পড়ে না। উনি বলেন যে আওয়ামী লীগের 2 কোটি কর্মী আছে, ফলে আপনার বাইরে থেকে নিতে হবে কেন? আপনার এমন না যে আমার অনেক ক্রাইসিস এখন সব চলে গেছে, সেটা কি হচ্ছে কিনা সেটা একটা আমি আপনার এই তওবার বিষয়ে একটা কথা বলি। জামাত এমন জিনিস, যদি জামাত আওয়ামী লীগে ঢুকে আওয়ামী লীগকে জামাতিকরণ করবেন, জামাতি রক্তকে কোনোদিন আপনি আওয়ামী লীগের 4 মূলনীতি শিখাতে পারবেন না।
আমি আপনাকে শুরুতে যেটা বলছিলাম যে একটা আসন মানে ওই যে সাতকানিয়া লোহাগাড়া সেই আসনটি পাওয়ার জন্য আপনি জামাতের লোক ধার করে এনে আপনি নিলেন, কিন্তু ওই জামাতের লোক ধার করে আনার কারণে সারা দেশে যে আপনার যেই মানে ভাবমূর্তি যে নষ্ট হবে ইমেজের, সেটা যেমন আপনি যুদ্ধাপরাধীদের সন্তানরা সুযোগ পাচ্ছে, শহীদদের সন্তানরা তো এই সমাজে আছে আপনি আপনাদের দেখেন, আপনি মানে আমি আর একটা শহীদদের ছোট সন্তানদের ঘটনা জন্য বলি। তো জনতা শেখ হাসিনা না, না, নিজস্ব করে না, না, শুধু শহীদদের, না, না, শুধু শহীদদের, মুক্তিযুদ্ধের সন্তানদের, না, না, শুধু শহীদদের সন্তানদের বা মুক্তিযুদ্ধের সন্তানদের করা লাগবে তা না, যারা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের তৃণমূলের ত্যাগী কর্মী, হ্যাঁ হ্যাঁ আমি সেটাই ওনাকে বলছিলাম, তারা কি দেখলেন, তারা কি মেসেজ পেলেন যে আমার এই যে কষ্ট, এই ত্যাগ শিকার, এই যে আওয়ামী লীগ চট্টগ্রামে কি মহিলা আওয়ামী লীগের তৃণমূলের কর্মী নাই? অবশ্যই আছে, অনেক তারা আছে। কি দীর্ঘদিন তাদের ছেলেমেয়েরা কি দেখেছে যে মা 45টা বছর ধরে কষ্ট করেছেন, রাজপথে থেকেছেন। হোয়াটএভার দ্য পলিটিক্যাল এজ ইজ, যে 20 বছর 25 বছর ধরে রাস্তায় থেকেছেন, নেত্রীর কথা বলেছেন, মুক্তিযুদ্ধের কথা বলেছেন, আদর্শের কথা বলেছেন, তিনি কিছু পেলেন না, পেলেন রাজাকারের মেয়ে। এখন কি মেসেজ আপনারা পরবর্তী জেনারেশনকে দিচ্ছেন যে কম্প্রোমাইজ ইজ দ্য আর্ট, যে মানি ইজ এভরিথিং, অথবা কানেকশন এন্ড ফ্যামিলি ইজ এভরিথিং? তাহলে কেন আপনাদের, আমি বারবার এই কথাটাই বলতে চাচ্ছি, আওয়ামী লীগের রাজনীতির এটা যেটা বারবার আপনাদেরকে ইয়েরা বলেন, জননেত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেন যে তৃণমূলের কর্মীরাই আওয়ামী লীগের মূল শক্তি। আওয়ামী লীগ কোনো এজেন্সি ধরে আসে না, আওয়ামী লীগ কোনো বিদেশি শক্তির ইয়েতে আসে না, আওয়ামী লীগ তৃণমূলের সাপোর্টে আসে, এবং তৃণমূলে ত্যাগী এই কোটি কোটি যে সাইলেন্ট মেজরিটি ভোটার, এই একটা দুইটা দূষণের জন্য তারা কিন্তু ডিসহার্টেন্ড হয়। তারা যদি মুখ ফিরিয়ে নেয়, আওয়ামী লীগের বেস কিন্তু তারা, এবং সেই রাইট তাদের আছে, কারণ তারা আপনাদের জন্য অনেক ত্যাগ করেছে। সুতরাং তারা যদি, তাদের অভিমান করবার রাইট আছে, তাদের আপনাদের কাছে পাওয়ার রাইট আছে। হ্যাঁ, 2 কোটি আপনাদের মেম্বার, আপনারা 2 কোটি কে প্রোভাইড করতে পারবেন না, কিন্তু কি হবে, একজন তৃণমূলের মানে একটা প্রায়োরিটি দিবেন আপনি তৃণমূলের একটা মানুষ যেন দেখে যে কমিটিতে যেই নামগুলো গেছে তাদের কন্ট্রিবিউশন আমার চেয়ে বেশি, যে যোগ্য মানুষ গেছে। যদি যোগ্য মানুষ যায় তখন কিন্তু কোনো ক্ষোভের কথা থাকে না, পুরো কমিটি নিয়ে কিন্তু কিছু হচ্ছে না, 2-4 জন নিয়ে বিভিন্ন প্রশ্ন এসছে যে 2013 আগে তাদের ভূমিকা কি ছিল, আগে তাদের কানেকশন কি ছিল, বাবা কি ছিল, এগুলো নিয়ে কথা হচ্ছে। আমার প্রশ্নটা আপনাদের কাছে যেটা, যে আওয়ামী লীগের কি এমন ঠেকা পড়েছে যে এদেরকে নিতে হবে? ওই একটা কি জানি সাতকানিয়া নাকি একটা সিট আপনার থাকলেই কি আর না থাকলে কি, আপনার 200-300 সিট আছে, আপনার কোটি কোটি সাইলেন্ট মেজরিটি আছে। এই সাইলেন্ট মেজরিটিদের বুকে লাথি মারবেন না, তাদের বিশ্বাস ভঙ্গ করবেন না, কারণ তারাই আপনাদের আসল শক্তি। জি, যারা মহিবুল হাসান চৌধুরী, আমাদের অল্প একটু সময় আছে, উনি যে বলেন যে কি এমন ঠেকা পড়ছে, আমারও এটা কৌতূহল যে আপনার 2 কোটি মেম্বার আছে, এই 2 কোটি লোককে তো আপনি কোনো কমিটিতে আপনি অ্যাকোমোডেট করতে পারবেন না। অনেক আপনাদের মানে আনুষ্ঠানিক আওয়ামী লীগের সদস্য কিন্তু কোনো কমিটিতে ঠাই কখনোই হয়তো পাবে না। তারপর আপনার এরকম মানে এই নদীর মতো, নদীর স্ত্রীর মতো, বা আরও আমরা অনেক জানি অনেক জায়গাতে আওয়ামী লীগ জামাতের লোকজন বা বিএনপির মামলা থেকে বাঁচার জন্য কেউ সুবিধার জন্য, কেউ টাকার জন্য, ব্যবসার জন্য আওয়ামী লীগে আসে। নিতে হবে কেন? আমরা তো নেয়ার ক্ষেত্রে সতর্কবাণী বারবার উচ্চারণ করেছি। আপনাদের সাধারণ সম্পাদক কাউয়া, হাইব্রিড, ফার্মের মুরগি নানা কিছু বলেন, কিন্তু মুখে বললে তো হবে না, সেটা তো আপনার ফিল্টারিংটার জায়গা রাখতে হবে, তো যাতে কেউ এরকম ফার্মের মুরগি কেউ যেন ঢুকতে না পারে। ঢোকার পরে আপনি গালি দিবেন দরকার নেই, আপনি ঢুকতে না দিলেই হতো। আমার তো গঠনতন্ত্র অনুযায়ী যদি আমাদের সংগঠন পরিচালনা করি, তৃণমূল পর্যায় থেকে শুরু করে সর্বস্তরে, গঠনতন্ত্র কিন্তু পরিষ্কার বলা আছে নতুন রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দল থেকে কাউকে নিতে গেলে প্রক্রিয়াটা কি। অন্য রাজনৈতিক দলের নেতা যত বড়ই হোক না কেন, তিনি ফুল দিয়ে আমার নেতাকে ফুল দিয়ে বরণ করে নেবেন, আর যোগদান করে ফেলবেন, আর আমি তাকে পদ দিয়ে দিব, এই রাজনীতি আওয়ামী লীগ করে না। গঠনতন্ত্র অনুযায়ী এটা করা সম্ভব, গঠনতন্ত্রে নাই, কিন্তু কখনো কখনো কিন্তু হয়ে যাচ্ছে। তো সেখানে আমাদের সাংগঠনিক শৃঙ্খলা আনার জন্য আমরা চেষ্টা করছি। যেখানে আমরা সংবাদ পাচ্ছি যে এভাবে করে অনুপ্রবেশকারীরা দলে আসছেন, কিন্তু আমরা সেখানে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। কিন্তু আসলে আমাদের দলটা এমনভাবে সাজানো যে ডিস্ট্রিক্ট লেভেলে আমাদের যে সেট আপ এবং আমাদের সেন্ট্রাল লেভেলে যে সেট আপ, সেখানে কিন্তু সরাসরি ইন্টারভিন করার, সরাসরি হস্তক্ষেপ করার সেখানে আমাদেরও কিছু সীমাবদ্ধতা আছে। কারণ স্থানীয়ভাবে জেলা পর্যায়ের নেতৃবৃন্দ কিন্তু তারাও শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ, সুতরাং তাদের সিদ্ধান্তেরও একটা মূল্যায়নের একটা বিষয় আছে। তারা কি প্রক্রিয়ায় কোন সিদ্ধান্তে কি কারণে একজন মানুষকে অ্যাকোমোডেট করেছেন, আমরা চাইলেই কিন্তু আমরা সেই ব্যাপারে হস্তক্ষেপ করতে পারি না। কিন্তু আপনারা বলছেন যে আপনারা বিষয়টি যাচাই করে দেখবেন। অনেকাংশে বহিষ্কারের ক্ষেত্রে যেটা হয় যে বহিষ্কারও হয়,
সেখানে বহিষ্কারের সুপারিশ পাঠানো হয়। গঠনতন্ত্র যে আমরা বহিষ্কার করি নির্বাচনের সময়, বিশেষ করে সাংগঠনিক শৃঙ্খলা যদি কেউ না মানেন, আমাদের তৃণমূল থেকেই তো আমাদের আসলে নেতৃবৃন্দ উঠে আসছেন। তৃণমূলের নেতৃবৃন্দ উঠে আসছেন বলেই তো আওয়ামী লীগ টিকে আছে। আজকের যেই আমাদের কেন্দ্রীয় কমিটি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে নির্বাচিত হয়েছে বিগত কাউন্সিলের পরে, সেখানে তৃণমূল অনেক প্রতিনিধি আছেন এবং যারা নাম ঘোষিত হওয়ার পরে কিন্তু আমাদের সাধারণ সম্পাদক মহোদয় বলেছেন যে ঢাকার লাইমলাইটের আলোতে না থাকে আমরা এদের অনেকজনকে চিনি না, কিন্তু তৃণমূলে তাদের অনেক অবদান আছে এবং দলকে সুসংহত করার জন্য, নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য তাদের অনেক ত্যাগ এবং তিতিক্ষা আছে। তো আমরা আসলে তৃণমূলকে সবসময় প্রাধান্য দিই। জননেত্রী শেখ হাসিনা তৃণমূলকে সবসময় প্রাধান্য দিয়ে এসেছেন। অনুপ্রবেশ যখনই হবে এবং হয়েছে, আসলে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমাদের জাতিগত একটা রাজনৈতিক, আমাদের দেশে একটা রাজনৈতিক অনুশীলন, একটা দূষণ একটা সৃষ্টি হয়েছে যে সরকারের সর খাওয়ার যে প্রবণতা, দীর্ঘদিন যেহেতু সরকারে ছিল, সরকারের সর খাওয়ার জন্য যারা দলে আসছে, আমরা কোনো ধরনের যাচাই বাছাই না করে, তার আদর্শিক কনভিকশন কোনখানে সেটা যাচাই বাছাই না করে, শুধু আমাদের নিজের ব্যক্তি প্রয়োজনে, আমার গাড়ি নাই, আমাকে একজন গাড়ি দিল, বা আমার যাওয়ার পয়সা নাই, আমাকে টিকিট দিল বিমানের, আমি তাকে আমার সঙ্গী করলাম, এই যে প্রবণতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এটা আদর্শিক দৈন্যতার কারণেই হচ্ছে। আমরা আশা করছি আগামী নির্বাচনের আগে আমরা আদর্শিক অবস্থান থেকে, নুসরাত আপা যে কথাটা বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে বারবার মনে করিয়ে দিচ্ছেন এটা বঙ্গবন্ধুর দল, মুক্তিযুদ্ধের আদর্শের দল, এবং আমাদেরকে সেভাবে করে রাজনৈতিক অনুশীলনটা করতে হবে। জাস্ট শেষ 30 সেকেন্ড, আমি নির্বাচন সামনে আসছে দেখেই বলছি যে আমি আওয়ামী লীগের একেবারে সকল ক্যাটাগরির নেতাদের কাছে একটা অনুরোধ করতে চাই, একটা কথা বলতে চাই। আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র কম্প্রোমাইজ, অথবা কম্প্রোমাইজ না, ধরলাম ভুল, আপনি কম্প্রোমাইজ করেননি, ভুলই করেছেন, কিন্তু এই ভুল সিদ্ধান্ত অথবা কম্প্রোমাইজ আপনার জন্য যে রক্ত দেয়া ত্যাগী নেতাগুলার বুকে কি পরিমাণ আঘাত হানে, তার আত্মমর্যাদায় কি পরিমাণ ধ্বংস করে দেয়, সেটা যদি আপনি বুকের ভিতর গিয়ে দেখতেন, আর তাহলে আপনি নিজেও আপনি এই কাজটা করতেন না। আপনি এত আঘাত এনেন না আপনার সমর্থকদের বুকে। কম্প্রোমাইজ না করেও আওয়ামী লীগ যুদ্ধ করে দেশ নিয়ে এসছে, 70-এ ওই সিট না নিয়েও বঙ্গবন্ধু জিতেছেন। আওয়ামী লীগ পারবে, আওয়ামী লীগের সেই সমর্থন আছে। জি, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন।